শর্মিষ্ঠা আমরা যে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সারাদিন ধরে নজর রাখছি তার মধ্যে অন্যতম আজকে অবশ্যই করে দুর্গাপুরে ধর্ষণের ঘটনার সেই আপডেট আমরা তুলে ধরবো এবং তারই সঙ্গে জানি রাখি ইতিমধ্যেই থানায় তার যে বিশেষ বন্ধু নির্যাতিতার তাকে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, থানা থেকে কিছুক্ষণের মধ্যে বারও করা হবে। শর্মিষ্ঠা একদমই তাই। আর শিলাদিত্যর সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। জোরাওয়াড়ে এবং দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ এই ঘটনা এখনো পর্যন্ত সব থেকে বড় যে আপডেট আমরা গতকালই দিয়েছি যে তার সহপাঠী গ্রেফতার। আজ কিছুক্ষণ পরে তাকে আদালতে পেশ করা হবে, সেদিকেও আমাদের নজর থাকবে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে নিউ টাউনশিপ থানায় ওয়াসিফ আলী অর্থাৎ এই সহপাঠী যাকে গতকালই গ্রেফতার করে, অর্থাৎ এই কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 6। এবং শুধু তাই নয়, শর্মিষ্ঠা যে কথা ইতিমধ্যেই জানিয়ে দিল, অর্থাৎ গতকাল পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, অনেকগুলো বিষয়ে তিনি তথ্য তুলে দিয়েছেন, আপডেটের কথা বলেছেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল জানানো হয় 6 জন মোট গ্রেফতার, যার মধ্যে একজন মূলত এই ধর্ষণের ঘটনায় জড়িত, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ বাকি 4 জনের ভূমিকার সঙ্গে সহপাঠীর ভূমিকা বা বিশেষ বন্ধুর ভূমিকা, তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর মালদায় কালিয়াচকে অভিযুক্তের বাড়ি এবং সব থেকে বড় কথা গতকালই পুলিশের তরফ থেকে দুর্গাপুর আসানসোলের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি পরিষ্কার করে দিয়েছিলেন ধর্ষণের ঘটনায় একজন জড়িত, সন্দেহের ঊর্ধ্বে কখনোই ছিল না এই তরুণীর সহপাঠী এবং যাকে গতকাল গ্রেফতার করা হয়। আমরা দেখলাম শিলাদিত্য গতকাল দিনভর যেভাবে পুনর্নির্মাণও করা হয়েছে। সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি, অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক গতকালের এই ছবি, যেভাবে ঘটনা পুনর্নির্মাণ করা হয়েছিল, 2 অভিযুক্তকে নিয়ে আসা হয়েছিল এই পরাণগঞ্জের জঙ্গলে, তারপর নিয়ে আসা হয়েছিল এই সহপাঠীকে। শুরু থেকে দুর্গাপুর আসানসোলে পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছিল যে সহপাঠীর ভূমিকা কোনোভাবেই পুলিশি রাডারের বাইরে নয়। অনেকগুলো প্রশ্ন, তার উত্তর, বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। প্রথমে তাকে আটক করা হয়, গতকাল গ্রেফতার। এরপর মূলত তদন্তের গতি প্রকৃতি কোথায় এবং তারই সঙ্গে ঠিক কি পরিস্থিতি আপডেট আমরা জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, আমরা জানি প্রথমত তদন্তের আপডেট জানতে চাইবো, দ্বিতীয়ত এরই সঙ্গে আমরা জানি বিশেষ বন্ধু তাকে থানায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং থানা থেকে বের করার কথা, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে থানা থেকে বের করে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে নিজেদের হেফাজতে চেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ এই যে ওই ডাক্তারি পড়ুয়ার যে সহপাঠীকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে। এবার যেটা প্রথম থেকে বলে আসছিলাম আমরা যে এই পড়ুয়ার যে সহপাঠী, সেই সহপাঠীর ভূমিকা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে ছিল না এবং সেটা প্রথম দিন থেকে ডাক্তারি পড়ুয়ার যে পরিবার, সে পরিবার কিন্তু দাবিটা করে আসছিল এবং এরপর কিন্তু দেখা গেল যে ধাপে ধাপে তদন্তকে বিভিন্ন জায়গায় দফায় দফায় জেরার মাধ্যমে নিয়েছে। এরপর কিন্তু গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রেস মিট করার পর, অর্থাৎ পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর পুলিশ সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলন করার পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজকে এই মুহূর্তে নিউ টাউনশিপ থানা থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে এবং 10 দিনের পুলিশি হেফাজতের চেয়ে পুলিশ তাদেরকে নেওয়ার আর্জি জানাবে এবং তারপর জেরা করে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পেতে পারে বলে পুলিশ মনে করছে। এই কারণেই তো বলে রাখি যে যেটা হচ্ছে যে যদি এই পড়ুয়া, তার যে ডাক্তারি পড়ুয়া, তার যে সহপাঠী, সেই সহপাঠী যখন দেখলো যে বিপদ এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে জঙ্গলের মধ্যে একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে, তখন কেন সে পালিয়ে এলো, সেই জায়গা ছেড়ে দিল এবং কেনই বা এই পুলিশকে ইনফরমেশন করলো না এবং কেন তারা হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষকে জানালো না এবং সিকিউরিটি যে বাইরে থাকে সাউথ গেট, সেই সাউথ গেটের সিকিউরিটিকে কেন জানালো না বা রুমমেট যারা আছে তাদেরকে কেন বললো না যে এরকম একটা বিপদের মুখে এসে পড়ে গেছে এবং তার যে সহপাঠী রয়েছে সেও, সেই তরুণীও কিন্তু সমস্যার মধ্যে রয়েছে, এই কথাটা কেন বললো না? এটার জন্যই কিন্তু মূলত পুলিশ এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তদন্ত করছে এবং তার যে পোশাক, সেই পোশাকও নেওয়া হয়েছে এবং সেটাও ফরেন্সিকে পাঠানো হবে এবং বিভিন্নভাবে কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনায় কিন্তু তার যে ভূমিকা, সে প্রথম দিন থেকে সেই ভূমিকা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে ছিল এবং তার জন্যই কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা
দেখেছি যে দুপুরবেলায় তাকে নিয়ে আসা হয় পরাণগঞ্জে সেই জঙ্গলে, যখন সেই এই ঘটনার পুনর্নির্মাণ চলছিল তখন থেকে কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছিলো যে এর সঙ্গে অর্থাৎ এই সহপাঠী হয়তো কোনো কারণে কোনো জায়গায় কিন্তু ইনভলভমেন্ট হয়েছে এবং পুলিশ সেটা মনে করছে, এবং যার জন্যই কিন্তু সন্ধ্যেবেলায় তাকে গ্রেপ্তারে দেখানো হয় এবং আজকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে, এবং 10 দিনে নিজেদের হেফাজতে চেয়ে আরও তদন্তে গতি আনতে তাকে এবং বাকি যাদেরকে ধরা হয়েছে 5 জনকে তাদেরকে দফায় দফায় কিন্তু জেরা করা হবে। রাজেশ, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। এবার একবার জানানোর চেষ্টা করব, কারণ গতকালই দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনার সুনীল চৌধুরী পরিষ্কার করে দিয়েছিলেন যে দুর্গাপুর এই কাণ্ডে একজনই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, বাকিদের যে ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে সহপাঠীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে পরে গ্রেফতার করা হয়, তাকে আদালতে পেশ করা হচ্ছে। কিন্তু এই ধর্ষণের ঘটনায় একজন অভিযুক্ত, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সুনীল চৌধুরী কি জানিয়েছেন শুনবো। ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে, বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। রাজেশ, ঠিক এই প্রসঙ্গটা নিয়ে তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা জানি যে গতকালই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, পুরো বিষয়ে বিস্তারিত জানান, আরও বক্তব্যগুলো আমরা অবশ্যই করে তুলে ধরবো। ঠিক এখানেই প্রশ্ন, বাদ বাকিদের ভূমিকা, এ ব্যাপারে বিশেষ কিছু কি জানা যাচ্ছে? দেখো, বাকিদের যে ভূমিকা আছে সেই প্রশ্ন করা হলে তাতে পুলিশ কমিশনার একটা নির্দিষ্ট করে বলে যে ধর্ষণ কিন্তু একজনই করেছেন, কিন্তু বাকি যারা ছিল তাদের যে যোগ, সেই যোগ কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছে, এবং এই যে সহপাঠীকে যে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার থেকে কিন্তু অনেকগুলো সূত্র পাওয়া যাবে। এবং সেটা প্রথম থেকে বলে রাখছিল হয়তো যে গতকাল যখন বিজরা এলাকা অর্থাৎ শেখ নাসিরউদ্দিন এবং শেখ শফিক এই দুজন রিয়াজউদ্দিন তাকে নিয়ে যখন নিয়ে যাওয়া হয়েছিল তার বিজরা গ্রামে, এবং সেখান থেকে কিন্তু তাদের পোশাকও কিন্তু নেওয়া হয় এবং সেটাও কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা মূল সূত্র অর্থাৎ কী করে হয়েছে, এর পুরো ঘটনা নেপথ্যে কী ছিল এটা কিন্তু সহপাঠী একমাত্র জানতো, কারণ সেই সময় কিন্তু অর্থাৎ শুক্রবার রাত্রে যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু দেখা যায় যে 7:58 এরা দুজন কিন্তু তারা সাউথ গেট দিয়ে বেরোয় এবং প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে যে পরাণগঞ্জ জঙ্গল সেখানে পৌঁছায়। এরপরে কিন্তু দেখা যায় যে সেই এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সেই সহপাঠী সে বেরিয়ে আসে, অর্থাৎ যে সাউথ গেটে আবার একা চলে আসে, তারপর আবার সে ফিরে যায়, ফিরে গিয়ে সহপাঠীর সঙ্গে অর্থাৎ সে ডাক্তার পড়ুয়ার সঙ্গে তারপর সে কিন্তু ওই সাউথ গেট দিয়ে ফের ঢোকে। এই যে আসা যাওয়ার যে টাইমিং, সে টাইমিংয়ের মধ্যে কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি। তো এই প্রশ্নগুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে, কেনই বা তিনি চলে এলেন, আবার কেনই বা সে আবার ফিরে গেল, এবং যদি দেখলো তার বান্ধবীর বিপদ তাহলে কেন সে পুলিশকে ইনফর্ম করলো না, কেন পুলিশের বিজন ফাঁড়ি হচ্ছে ওই ঘটনাস্থল থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে, তাহলে কেন বিজন ফাঁড়িকে জানানো হলো না, কেন তার রুমমেটদের জানানো না, বাকি বন্ধুদের জানানো হলো না, বা যখন হোস্টেলে এলো অর্থাৎ প্রথমবার যখন সেই টাইমিং শিডিউলে এলো যে সিসিটিভি ফুটেজ সেখানে কেন সিকিউরিটিকে জানানো হলো না, বা কলেজ কর্তৃপক্ষ বা হোস্টেলে যারা আছে তাদেরকে কেন জানানো হলো না, এসব বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং এই যে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু পুলিশ এগুলোকে জানার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে অনেকটা নিশ্চিত ছিল পুলিশ যে এই ভূমিকাটা হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সন্দেহজনক। সেই জন্যই গতকাল কিন্তু পুলিশ কমিশনার আসানসোল দুর্গা পুলিশের সুনীল কুমার চৌধুরী পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে তার যে সহপাঠী অর্থাৎ এই যে সহপাঠী, সেই সহপাঠীর কিন্তু ভূমিকা যথেষ্ট সন্দেহজনক আছে এবং তাকে হচ্ছে রাডারে রেখেছিলেন। দেখা হচ্ছে। রাজেশ, ধন্যবাদ জানবো তোমায়। এবং সব থেকে বড় কথা, গতকালই যেরকম দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনার পরিষ্কার বলে দিয়েছিলেন, কারণ শনিবার রাত 9টা নাগাদ সহপাঠীর সঙ্গে তরুণী যখন খাবার খেতে বেরোয় তারপরের যে ঘটনা, তারপরের যে কর্মকাণ্ড, একটা সময়, এই টাইমিং এর গ্যাপ, এটা পুলিশকে ভীষণভাবে ভাবিয়েছে। আর এই সময়ের মধ্যে যে কর্মকাণ্ড, যে ভূমিকায় সহপাঠীর, সেই ভূমিকায় কিন্তু প্রশ্নের মুখে ফেলেছে পুলিশকে। এখানেই গতকাল পুলিশের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল সহপাঠী, তার ভূমিকা, প্রত্যেকটা বিবরণ তার খতিয়ে দেখা হচ্ছে। কি বলেছে পুলিশ কমিশনার শুনবো না। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি, যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ।
শর্মিষ্ঠা, এই নিয়ে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরছি এবং তুলে ধরবো সমস্ত আপডেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলাম। নজরুলবাবু, এই ঘটনায় ইতিমধ্যেই 6 জন গ্রেফতার এবং তারই সঙ্গে গণধর্ষণের যে প্রসঙ্গ উঠেছিল সেই জায়গায় পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, তিনি বলেছেন ইতিমধ্যে একজন জড়িত ধর্ষণে, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কি বলবেন আপনি? যে এফআইআরটা হয়েছে, প্রথমে বাবা অভিযোগ করেছিলেন, কিন্তু তার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়নি বলেই বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে। তারপরে পুলিশের লোকেরা মেয়েটির সঙ্গে কথা বলে নিজেরা এফআইআর দায়ের করেছেন এবং এফআইআরে গণমাধ্যমে যেটা দেখাচ্ছে যে গণধর্ষণের সেকশন সেখানে দিয়েছে এবং এই সহপাঠীকে অ্যারেস্ট করার আগে আরো 5 জনকে তারা অ্যারেস্ট করেছে। এখন যদি কোনো একটা গ্রুপে একাধিক লোক থাকে বা একটা কোনো চুক্তি করে বা একটা কমন ইন্টেনশন নিয়ে একাধিক লোক রেপ করে, তাহলে একজন শারীরিক সম্পর্ক অর্থাৎ ইন্টারকোর্স করলেও গ্রুপে যতজন লোক ছিলেন বা যতজন মিলে ষড়যন্ত্র করেছিলেন তাদের সকলেই এই অপরাধটা করেছেন, এটা ধরা হবে এবং সকলেই গ্যাং রেপের জন্য সাজা পাবেন। এটা আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এই ঘটনাটা সিসিটিভি ক্যামেরাটা যদি বিশ্বাস করা যায় তাহলে 7:58 থেকে 9:29-এর মধ্যে ঘটেছে এবং তারপরেই পুলিশের কাছে খবর গিয়েছে। অর্থাৎ পুলিশের লোকেরা কিছু জানতো না রাত্রিবেলায়, তা নয়। তো সঙ্গে সঙ্গে যদি মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করিয়ে তার থেকে যে ভ্যাজাইনাল সোয়াব বা অন্যান্য ফরেন বডি যদি কিছু পাওয়া যায় সেটা কালেক্ট করে এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে, যেমন সহপাঠীকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, তো তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ ম্যাচিং করলে কে এই শারীরিক সম্পর্কটা করেছে অর্থাৎ ইন্টারকোর্স করেছে সেইটা তো খুব পরিষ্কারভাবে জানা যাবে এবং যখনই সেটা জানা যাবে তখন অন্যদের ভূমিকা কী ছিল সেটা জানা খুবই সুবিধা হবে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু করা হয়েছে বলে গণমাধ্যমে আমি জানতে পারিনি। আপনাদের কাছে যদি খবর থাকে আপনারা বলবেন। যেটা আমার কাছে আপত্তিজনক মনে হচ্ছে যে পুলিশ প্রথমে যখন কথা বলেছে তখন এই তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলেননি এবং কেন বাবার অভিযোগে এফআইআর করা হয়নি, কেন তারা সৌমোটো এফআইআর করেছেন সে ব্যাপারেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেয়েটি পুলিশের কাছেও কথা বলেছে এবং এখন যেটা জানা যাচ্ছে যে মেয়েটি ম্যাজিস্ট্রেটের সামনেও তার স্টেটমেন্ট দিয়েছে। অর্থাৎ একটা ধারণা পুলিশের লোকদের হওয়ার কথা এবং হলে তাদের বুঝতে পারার কথা যে প্রকৃত অপরাধী কী এবং অন্য যাদের ধরেছেন তাদের আদৌ কোনো এর সঙ্গে যোগ আছে কিনা, আর যদি যোগ থাকে তাহলে সেটা কীরকম। মানে একটা ব্যাপার আপনাদেরকে ভাবতে হবে যে মেয়েটির ফোন এই যে আগে যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের কারোর কাছে ছিল, যে তাদের কাছে মেয়েটির ফোন যেভাবেই হোক তারা কেড়ে নেক বা অন্য কোনোভাবে ফোনটা ছিল, কেন ছিল সেটা নিয়ে তদন্ত করলেও অনেকটা অগ্রগতি হবে। বলুন নজর সাহেব, একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, তার কারণ পুলিশ অনেকগুলো বিষয়ে প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ওয়াসিফ আলী যে সহপাঠী তাকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। সেখানকার ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন চট্টোপাধ্যায়। তৃণাঞ্জন, কি ছবি আদালতে পেশ করা হলো সহপাঠীকে?
দেখো, প্রথমেই বলে রাখি যে একথা পরিষ্কারভাবে বলতেই হবে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটা বড়সড় সাফল্য। ঘটনা 24 ঘন্টার মধ্যে তারা 5 জনকে গ্রেপ্তার করে এবং তারপরে অবশেষে গতকাল তারা গ্রেপ্তার করে সেই ডাক্তারি পড়ুয়া যার সঙ্গে ঘটনা ঘটেছে তার সহপাঠীকে। এবং যে বিষয়টা উঠে আসছে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে ঘটনা মূলত ঘটিয়েছে একজনই এবং সর্বশেষে নিয়ে আসা হলো তার সেই সহপাঠীকে। কিছুক্ষণ আগে দুর্গাপুরের এনটিপিএস থানা থেকে দুর্গাপুর আদালতে তোলা হলো। এবার যে বিষয়টা থেকে যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে কতটা কি আরও পাওয়া যেতে পারে কিনা, তাকে যে পুলিশ তার হেফাজতে নিয়ে আরও কিছু তদন্ত করে কিনা এবং তার কাছে কোনো জিনিস উদ্ধার হয় কিনা, তার সঙ্গে যে যার সাথে ঘটনা ঘটেছে সে যদি কোনো বয়ান দিয়ে থাকে ম্যাজিস্ট্রেটের সামনে অথবা প্রশাসনের সামনে, সেই বয়ানের সঙ্গে এই সহপাঠীর বয়ান মিলিয়ে দেখে কিছু পাওয়া যেতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো তদন্তের মধ্যে রয়েছে। কিন্তু যেটা শিল্পাঞ্চলে একটা রব উঠেছিল বিজেপির পক্ষ থেকে হোক বা অভয় মঞ্চ বা আরও কোনো সংগঠনের পক্ষ থেকে যে রব উঠেছিল যে এতক্ষণ হয়ে গেল, 18 ঘন্টা হয়ে গেল, 16 ঘন্টা হয়ে গেল, প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারলো না, সেই জায়গায় কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কাজ করে দেখিয়েছিল আর মাত্র আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু একদম সেই যার সাথে ঘটনা ঘটেছিল তার সহপাঠীকে পুলিশ ধরলো এবং আসানসোল দুর্গাপুর আদালতে তাকে তোলা হলো। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর আদালতে, এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে কি রায় পাওয়া যায়, জেল হেফাজত হয় নাকি না পুলিশ হেফাজত হয় নাকি না তদন্তের স্বার্থে আরও কিছু বিস্তারিতভাবে এগোনো যায়, সেটা কিছুক্ষণ পরেই তা জানা যাবে। তবে এর থেকে আশা করা হচ্ছে এই যে সহপাঠীকে যে একটা বিষয় সংক্ষেপে জানতে চাইবো, সাংবাদিকরা যখন তাকে আদালতে পেশ করা হচ্ছিল সাংবাদিকরা কোনো প্রশ্ন করে, তার কোনো উত্তর কি তার তরফ থেকে পাওয়া গিয়েছে আদৌ? দেখো, প্রশ্ন করা হয়েছিল যে ঘটনার সঙ্গে সে যুক্ত কিনা, ঘটনা সে ঘটিয়েছিল কিনা, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং একদম তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে কিন্তু তাকে পুলিশ যেভাবে নিয়ে গেল এবং সে মাথা নিচু করে সেভাবেই চলে গেল, এমনটাই বিষয়। কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য বিভিন্ন ঘটনায় আমরা দেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে কোনো রকমের কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। এবং এটাও বিষয় দাঁড়াচ্ছে যে এর পরে তদন্তে সে কি বলেছে বা কি বলবে সেটার উপরও ডিপেন্ড করছে অনেকটা। চিরঞ্জন, ধন্যবাদ। আমাদের সঙ্গে নজরুল ইসলাম সাহেব রয়েছেন। নজরুলবাবু, ঠিক এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে জানতে চাইব। গত শুক্রবার রাতে ঘটনা ঘটে, শনিবার সামনে আসে, বন্ধুর ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছিল, অবশেষে গতকাল গ্রেফতার করা হলো, তাকে জানানো হলো। আগে এই গ্রেফতারির প্রসঙ্গ এলে তদন্ত প্রক্রিয়া কি আরো ত্বরান্বিত হতো? দেখুন, একটা ব্যাপার আমি বলতে চাইব যে মেয়েটির যে অভিযোগ সেটা রাত্রিবেলায় পুলিশের কাছে গিয়েছিল। এই রাত্রিবেলাতেই যদি মেয়েটার ডাক্তারি পরীক্ষা করা হতো এবং পরবর্তীকালেও ডাক্তারি পরীক্ষা যদি করা হয়ে থাকে তাহলে তার শরীর থেকে যে বডি ফ্লুইড বা ভ্যাজাইনাল সোয়াব এই কেসে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা সংগ্রহ করা হয়ে থাকে এবং যাদেরকে সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছে বা তার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে, এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই ভ্যাজাইনাল সোয়াবে যে সিমেন্ট পাওয়া যাচ্ছে তার ব্লাড গ্রুপিং করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যেতে পারে যে কার সঙ্গে ফিজিক্যাল ইন্টারকোর্সটা হয়েছিল। আর যদি ডিএনএ ম্যাচিং করা যায় তাহলে একদম 100% নিশ্চিতভাবে বলা যায় যে শারীরিক সম্পর্কটা কার সঙ্গে হয়েছিল। তো এইটা পুলিশ যদি তাড়াতাড়ি করে নিত তাহলে এই যে এর ভূমিকা কি, অন্যদের গ্রেপ্তার করা হয়েছে তার ভূমিকা কি, এটা ব্যাপারে হাতড়ে বেড়ানোর দরকার হতো না এবং তখনই বোঝা যেত যে পুলিশের যে তদন্ত সেটা ঠিক পথে এগুচ্ছে কিনা। আপনাদের যিনি ওখানে প্রতিনিধি আছেন তিনি সাফল্যের কথা পুলিশের বললেন, কিন্তু আমি একটা উদাহরণের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। কুচবিহারে একটু থামাচ্ছি আপনাকে, কারণ এই মুহূর্তে সহপাঠী যাকে গ্রেফতার করা হচ্ছে তার বাড়ি মালদায়। তার পরিবার কি বলছে ঘটনার সামনে আসার পর সরাসরি জানবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভক লাহিড়ী। শোভক, পরিবার কি বলছে গোটা ঘটনার সামনে আসার পর?
নিজেও করতে পারবে না কাজ, আমাদেরকে করতে দেবে না। দেখো, আমি এই মুহূর্তে কালিয়াচকের শ্রীরামপুরের যে বাহাদুরপুর এলাকা, যেখানে ওয়াসিফের বাড়ি, সেই বাড়িতে আছি। দেখতেই পাচ্ছ, এই সেই ওয়াসিফের বাড়ি। নিচে তার বাবার দোকান রয়েছে, তার বাবার মাছের খাবারের ব্যবসা রয়েছে এবং বাড়িতে কেউ নাই। এবং আমরা এলাকাবাসীর সাথে কথা বললাম এবং তার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি এবং তার এলাকাবাসী থেকে আত্মীয় স্বজন প্রত্যেকেই জানাচ্ছে যে হচ্ছে ওয়াসিফ ছোটবেলা থেকেই ভালো ছেলে ছিল এবং মেধাবী ছাত্র ছিল। সে মেডিকেলে চান্স পেয়েছিল, এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করত। পাশাপাশি তাকে ছোটবেলা থেকে কোনো কিছু খারাপ কিছু দেখা যায়নি। সে মূলত হোস্টেলে থাকতো, মাঝে মধ্যে ছুটিতে যখন বাড়িতে আসতো সে সবার সাথে ভালো ব্যবহার করতো এবং তার বাবারও যথেষ্ট এলাকাতে সুনাম আছে, কোনো রকম কোনো দুর্নাম নেই। আমরা সরাসরি কথা বলবো তার আত্মীয় স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা রয়েছেন। কেমন ছেলে ছিলেন? ছেলেটা খুব ভালো ছেলে স্যার। ছোটবেলা থেকে কেমন দেখে? ছোট থেকে ও হস্টেলে পড়াশোনা করতো, বাড়ি থেকে হস্টেলে যখন ছুটি থাকতো বাড়ি আসতো। খুব ভদ্র ছেলে। ও কার সাথে বিয়ে ব্যবহার করতো না, কার সাথে রাস্তা দিয়ে হেঁটে মুখ নিচু করে হেঁটে যেত। ওর দাদু হচ্ছে হাজি সাহেব, ওর বাবা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। ও তো মেডিকেলে চান্স পেয়েছিল, মেডিকেলে চান্স পেয়েছে। ওই মেডিকেলে চান্স পেয়ে আমরা খুব গর্বিত ছিলাম। আমরা পাড়ার লোক, আমাদের গ্রামে কোনো মেডিকেলে কোনো স্টুডেন্ট নেই, একমাত্র উনি একটা স্টুডেন্ট। আমরা খুব গর্বিত ছিলাম। কবে শুনলেন এই ঘটনা? কালকে নিউজে দেখতে পেয়েছি আমরা, নিউজ দেখে আমরা হতবাক হয়েছি আমরা। কেন এই ছেলেটা এই কাজে নেই? আমরা চাই এই ছেলেটা নির্দোষ, এই নির্দোষ হলে বের করা হোক। ভাবতে পারছে না এই ব্যাপারে আমরা এই ছেলেটা এই কাজে রয়েছে। অস্বাভাবিক কিছু দেখেছিলেন ছোটবেলা থেকে আমরা দেখতে পাইনি। ছেলেটা খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে। মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে এবং তাদের প্রতিক্রিয়া তুলে ধরছে। বারবার করে তারা প্রশ্ন তুলছেন যে এই ঘটনায় জড়িত কি না সেটা খতিয়ে দেখা উচিত, তারা মেনে নিতে পারছেন না। সমস্ত আপডেট আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে নজরুল ইসলাম রয়েছেন, জানাবো আরো বিষয়। একটা বিরতির পর সঙ্গে থাকুন। এই ঘটনায় সেই বন্ধু ওয়াসিফ আলীর বাড়ি মালদায়, সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি সমক শর্মিষ্ঠা। একটু আগেই তুমি প্রশ্ন করেছিলে, আমরা আরো একবার কথা বলার চেষ্টা করব সমকের সঙ্গে। সমক, সিএন এই মুহূর্তে প্রথম তার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়েছে। আরো একবার ছবিটা তুলে ধরো সংক্ষেপে, যদি প্রতিবেশীদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়। সমক। নিশ্চয়ই আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ আমি যখন থেকে এখানে এসেছি এখানকার এলাকার বাসীরা একটাই কথা বলছে, এই আসিফ আলী এই ছেলেটি যথেষ্ট ভালো এবং মেধাবী ছেলে এবং তার পরিবারেরও যথেষ্ট সুনাম রয়েছে। তার বাবা ব্যবসা করে এবং ছোটবেলায় থেকে সে হোস্টেলে থাকতো এবং মাঝে মধ্যে যখন গ্রামে আসতো ছুটিতে, সেই সময় সবার সাথে ভালো ব্যবহার করতো, সদ্ভাব রেখে চলতো। কোনো কিছু অস্বাভাবিক বা খারাপ কিছু কোনোদিনও তার মধ্যে কেউ দেখেনি এবং তার পরিবার যথেষ্ট প্রতিষ্ঠিত এবং এলাকায় সুনাম রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। কেমন ছিল দাদা ছেলেটা? খুবই ভালো ছেলে, আমরা ভাবতে পারিনি। খুবই ভালো ছেলে, এক কথায় আমরা এটাই জানি। ও তো ভালো, পড়াশোনাতেও ভালো ছিল, আর এরকমও ছেলে ভালো। পাড়াতে আমরা ঘুরতে দেখতে পাইনি। জানতে পারলেন এরকম ঘটনা? আমরা আজকে সকালে আপনাদের মুখে জানতে পারলাম, আপনারা আসলেন এই জন্য জানতে পারলাম কি জন্য লোক এসছে। হতবাক হয়ে গেছে। হতবাক, আমরা জেনে অবাক, আমরা জেনে অবাক। কি বলবেন? কোনো সময় উঁচু মুখে কথা বলিনি কার সাথে, আজকে দেখছি একবার হঠাৎ শুনতে পাচ্ছি এরকম ব্যাপার। কি চান? যে ছেলেটা এরকম ভালোই চাই, নিরাপত্তা হয়ে যায়। ভাবতেই পারছেন? কোনোদিন ভাবতে পারিনি এই ছেলেটা এই কাণ্ড। ছোটবেলা থেকে তো দেখছেন, মাঝে মধ্যে আসতো বাড়ি। কোনো সময় দেখলাম না, চোখ উঠিয়ে দেখলাম আমাদেরকে সমক, ধন্যবাদ। এই মুহূর্তে মালদা থেকে সেই ছবি এবং প্রতিবেদন সিএন এক্সক্লুসিভলি তুলে ধরলো। তবে প্রতিবেশীরা কেউই এই ঘটনায় জড়িত ওই ছাত্র বলে মেনে নিতে পারছেন না। শর্মিষ্ঠা। একদমই তাই, এবং সব থেকে বড় কথা, এলাকায় মেধাবী ভালো ছাত্র হিসেবে পরিচিত এবং এলাকায় একমাত্র মেডিকেল পড়ুয়া, এরকম ঘটনায় সে জড়িয়ে যাবে কেউ কল্পনাও করতে পারছে না। অবশ্যই আরো আপডেট এলাকার মানুষের প্রতিক্রিয়ার সঙ্গে বাড়ির কি প্রতিক্রিয়া, এদিকে আমাদের নজর থাকবে। সাহানা আসছে এরপর আরো একাধিক আপডেট নিয়ে।